একটু বিএনপির সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব, একটা জোট তো ছিল, সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়লো, এইটার কারণ কি বলে আপনি আসলে মনে করেন? মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির সাথে আসলে কেন আপনি বলতে পারেন জোট জোট নেই, কিন্তু আচ্ছা, দেশের স্বার্থে আমরা কিন্তু দূরত্বে নাই। আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু যেহেতু দল দুইটা পৃথক এবং আমাদের এখন কোনো জোট বিদ্যমান নাই, সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন, এটাই নেছারে। এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসেবে রাজনীতি যদি বাদও দেন, আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা দরকার। আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার। তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে, আমি এটাকে ওয়েলকাম। কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না, আর মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে না। আমরা ভুল করতেই পারি, ব্যক্তিগতভাবেও করতে পারি, আবার সামষ্টিকভাবে দলগতভাবে আমরা। ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু। আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসাবে নিই, কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি না। ওকে। ডক্টর শফিকুর রহমান, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন। বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না, সেটি একটি ঠিক কাজ নয়। তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে? আপনারা কি একটি জায়গায় আসতে পারবেন, নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে? অর্থাৎ বিএনপি এই মুহূর্তে নির্বাচন চায়, জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক। সম্ভবত এটা একসময় তাদের মানে স্ট্যান্ড ছিল, কিন্তু গত কালকে বা পরশুদিন তাদের যে মিটিংটা হলো, যেখানে তাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাড্রেস করেছেন জাতিকে, সেখানে তিনি কিন্তু একই কথা বলেছেন যে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময়ে আমরা দেওয়ার পক্ষে। এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না, কাজে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে। এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু। তা আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি। একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ, আর একটা হবে নির্বাচনের রোড। আগে হবে সংস্কারের রোডম্যাপটা, তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড। তো সংস্কারেরটাই আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইমলাইনটা কি হবে। বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না, বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যাতে তারা উপহার দিতে পারেন, সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত, তারা এটা বুঝবেন কতটুকু, জাতীয় বুঝবে কতটুকু। ঠিক টাইমটা মাত্র 1.5 মাস যায়নি তো এখনো, এই 23 তারিখ 1.5 মাস হবে। আমরা একটু অবজার্ভ করছি, একটু সময় নিচ্ছি। ওকে, নির্বাচন সংস্কারের প্রসঙ্গটা আমরা একটু পরে আসি, বা আপনি যখন বলবেন তখন বলতেই পারেন। সংবিধান সংস্কারের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইতে পারি যে আপনাদের গঠনতন্ত্র পড়ে আমি যতটুকু বুঝেছি বা আপনাদের কথা শুনে আমি যতটুকু বুঝেছি যে আপনারা আসলে কোরআন এবং রসুলের বাণী ছাড়া অন্য কোনোভাবে অন্য কোনো কিছুই আপনারা মানে আপনাদেরকে পড়লে আরেকটু পরিষ্কার হবে যে, আবারও বলি, কেবল আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়ে নেওয়া, আল্লাহ তাআলার দেওয়া শরীয়তের বিপরীতে যাবতীয় নিয়ম নীতি পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করা। এখনকার যে গণতান্ত্রিক সিস্টেম, সংবিধানের সিস্টেম, সেটা তো অনেকটা ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা যেটাকে আমরা বলি যে ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি, সেইটার আদলে অনেকখানি করা। তো সেইটা কি আপনাদের সাথে সাংঘর্ষিক না? আপনারা যদি এটা পরিবর্তন করেন আপনাদের মতের সাথে আর কি। না, মোটেই না। এটা যদি আপনি পরিবর্তন করেন তাহলে কি আপনাদের মতো করে সংবিধান পরিবর্তন হবে না কি? না, আমি আগেই বলেছি যে প্রত্যেকটা দলের এক একটা আদর্শ থাকবে, এটা খুবই স্বাভাবিক। একটা পলিটিক্যাল আইডিওলজি তার থাকবে, সবার আছে। সংবিধানটা কেমন হবে? যে যারটা ভেন্টিলেট করবে। ডেমোক্রেসি ইটসেলফ নট এ ইজম, এটা একটা প্রসেস। আপনি ইজমে যাবেন, মানুষের কাছে আপনার প্রোডাক্ট আপনি ফ্লোট করবেন, আপনার বক্তব্য আপনি তুলে ধরবেন, আপনার আদর্শ আপনি তুলে ধরবেন। বেশিরভাগ জনগণ যখন আপনার আদর্শকে সাপোর্ট করবে, তখন স্বাভাবিক কারণেই বুঝতে হবে যে এই দেশের মানুষ এটাই চাচ্ছে, যে আদর্শটাই চান। ওকে, আমার আদর্শ যতদিন পর্যন্ত বেশিরভাগ মানুষ সাপোর্ট করবে না, আমাকে ধৈর্য ধরেই সেই পথে থাকতে হবে। ইসলামের ডেমোক্রেসির জায়গাটা কেমন? মানে ইসলাম কি, আপনি মদিনার কথা বলছিলেন, আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার পরে যেসব খলিফা অন্তত 4 জন 5 জন যেভাবে নির্বাচিত হয়েছিলেন বা যেভাবে ইয়েতে বসছিলেন, সেটি কি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়েছিলেন তারা? অবশ্যই, অবশ্যই।
তারা তখন যারা মানে সমাজে মতামত দেওয়ার মতো সেই পর্যায়ের লোক ছিলেন, তাদের সকলকে নিয়ে তারা বসেছেন মসজিদে নববীতে অথবা অন্য কোনো জায়গায় বসে তাদের অধিকাংশের মতের ভিত্তিতেই অ্যাপয়েন্টমেন্ট গুলা হয়েছে। আপনি আপনি তাই মনে করছেন? তাই মনে করছেন, এটাই ফ্যাক্ট, এটাই হিস্ট্রি। তারপরে যখন আব্বাসীয় উমাইয়া বা ওসমানিয়ারা, বিউটিটা দেখেন আমাদের দেশে। জি না, সেটা তো আমি খেলাফতে নিচ্ছি না, আমি খেলাফতের যুগটা বলতেছি। এরপরে ধরেন যখন হলো, এই খলিফা যখন কেউ হয়ে গেলেন, তিনি কিন্তু অ্যাবাব অল ইন অল হইতে পারলেন না। এই ধরনের বহু ঘটনা আছে, আমি এখন কথা লম্বা হবে সেই উদাহরণ আমি দিচ্ছি না, বহু ঘটনা। মানুষ সেখানে হাইলি ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা যদি আমি বাংলাদেশের ক্ষেত্রে এইটাকে একটু বলি, যে আপনাদের গঠনতন্ত্রে ইসলাম প্রচার, ইসলামের দাওয়াত, ব্যক্তি জীবনে ইসলাম চর্চার বিষয়টা নিয়ে বারবার বলা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের অমুসলিম নাগরিকদের জন্য বা যারা ইসলাম বিশ্বাস করবে না তাদের জন্য জামাত ইসলামী রাজনীতি করার সুযোগটা আপনি কেমন দেখেন? আদৌ কোনো সুযোগ আছে কিনা? আমি পড়ছিলাম গঠনতন্ত্র, সেখানে আমি দেখতে পাচ্ছিলাম যে তারা সকল কিছু মেনে নিলে বড়জোর সহযোগী সদস্য হতে পারবেন। এটা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না? বাংলাদেশের সংবিধান বলছে সবার জন্য অধিকার সমান হবে, কিন্তু আপনারা বলছেন যে মানে তারা আসলে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শুধু যেতে পারবে। এইটাকে আপনি একটু সাংঘর্ষিক মনে করেন? এটা আপনার একটা ভাইটাল কোয়েশ্চেন, অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা তো কাউকে ইম্পোজ করব না, আমাদের আদর্শটা গ্রহণ করতে এবং দলে আসতে আমরা ইম্পোজ করব না, কিন্তু দলের দরজা তাদের জন্য বন্ধ করা যাবে, আমরা দরজা খোলা রেখেছি। প্রয়োজনে গঠনতন্ত্র তো আল্লাহর কোরআন না, কোরআনের আলোকে রচিত। কোরআন পরিবর্তন করা যায় না, কিন্তু গঠনতন্ত্র পরিবর্তন করা যায়। আমাদের গঠনতন্ত্রের দেখেন যে 22-23তম সংস্করণ পর্যন্ত হয়তো আছে, আপনি পাবেন। রাইট। তার মানে কি? তার মানে হলো আগের যে জিনিসটা আমরা মনে করেছি পরিবর্তন করা দরকার, মূলনীতি ঠিক রেখে যুগের চাহিদাকে অ্যাড্রেস করা দরকার, সেটা আমরা করেছি। হবে, সবগুলাই হবে, অ্যাকোমোডেশন হবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই প্রসঙ্গের প্রশ্নটা করে ফেলি যে আমরা আপনাদের গঠনতন্ত্রে যেরকম পড়তে পারছি যে 33 ভাগ 2020 সালের মধ্যে নারী সদস্য সম্পৃক্ত হওয়ার কথা, সেটা হয়েছে কিনা? নারী নেতৃত্বের দিক বিবেচনা করলে নারীরা জামায়াতের কোন পদ পর্যন্ত যেতে পারবেন? এটি 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জামাতের গঠনতন্ত্রে একটা বড় পরিবর্তন এসেছিল কিন্তু আসলে নির্বাচন কমিশনের নির্দেশে। আপনারা তখন এটা খুব খুশি মনে পরিবর্তন করেছেন, সেটা না, কিন্তু এটা করেছেন। এই প্রসঙ্গে আপনি একটু কি বলবেন? দুটি প্রশ্ন। আসলে আমরা যেটাই করি আমরা ডেমোক্রেটিক ওয়েতে করি, আলাপ আলোচনা করেই করেছি, আমরা একমত হয়ে করেছি। 2 নম্বর হচ্ছে নারী মানে কোটার প্রপোর্শনের যে বিষয়টা বলেছেন, আমরা 33 না, আলহামদুলিল্লাহ এখন নারীদের প্রপোর্শন হচ্ছে 44% আমাদের সংগঠন, এবং তারা আমাদের কেন্দ্রীয় শুরায় আছেন, কর্ম পরিষদে আছেন, সব জায়গায় তারা আছে। আচ্ছা, একটি গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্তী সরকারে করতে হবে। একটি জনপ্রিয় প্রশ্ন এরকম যে আপনারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার পক্ষে নাকি বিপক্ষে? আওয়ামী লীগ আপনাদের কোনো রাজনৈতিক স্পেস না নিলেও আপনি আওয়ামী লীগের নাম উল্লেখ না করে কোনো ধরনের জুলুম না করার কথা ঘোষণা দিয়েছেন। অনেকে বলেছেন যে এই ঘোষণা না দেওয়ার কে আপনি? এই প্রসঙ্গেও যদি একটু আপনি বলেন। না, এই ঘোষণা দেওয়ার কে প্রশ্ন করেছে? জি, আসলে আমি আওয়ামী লীগের নাম নেই আর আওয়ামী লীগকেও আমি ইন্ডিকেট করি। শুধু আওয়ামী লীগ আমাদের উপরে জুলুম করে নাই, আরো অনেক পক্ষ আমাদের উপরে জুলুম করেছে। দল হিসাবে আমাদের উপরে যে জুলুমটা করা হয়েছে, যেমন ধরেন আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলা সিলগালা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত তারা দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই যে কাজগুলা দলের উপরে যে জুলুম করেছে, আমরা বলছি যে এটা প্রতিশোধ আমরা নেব, কারণ প্রতিহিংসার জন্ম নেই। আর প্রতিশোধ যখনই নিতে যাব তখন আইন হাতে তুলে নেওয়া হয়। আমরা আইন হাতে নেওয়ার ব্যাপারে আমরা বিশ্বাসী না। কিন্তু সাথে সাথে এই কথাটা আমরা বলেছি যে ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যদি আইনের আশ্রয় নেয়, এটা তাদের রাইট, ন্যায় বিচার পাওয়া, তাইলে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা স্ট্যান্ড থেকে সরিনি, আমাদের স্ট্যান্ড আছে। এখানে আওয়ামী লীগের নামও নেওয়া হয়নি, আওয়ামী লীগকে ইন্ডিকেটও করা হয়নি। এটা ছিল একটা সামগ্রিক বক্তব্য। আমার এই বক্তব্যটাকে টুইস্ট করা হয়েছে যে জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। প্রথমটা তো নাই, দ্বিতীয়টা করার আমি কে? একটা রাষ্ট্রে সাধারণ ঘোষণা করার একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপ্রধান, যিনি অর্থাৎ প্রেসিডেন্ট। তিনি ছাড়া প্রধানমন্ত্রী এটা পারেন, আর কেউই পারে না। আমি কে এটা করার? আমার তো কোনো অধিকার নাই। বরঞ্চ আমরা বারবার বলে আসছি যে যাদের উপরে জুলুম হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত আহত গুম হয়েছে, তার সম্পদ হারা হয়েছে, চাকরি হারা হয়েছে, তারা অবশ্যই মামলা করবে এবং তাদেরকে আমরা সঙ্গত সহযোগিতা। আচ্ছা,
এইটি অবশ্য আমাদের একটি প্রশ্ন, কারণ হচ্ছে যে পত্রপত্রিকায় যেটি ছাপা হলো আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের, অনেকেই বলেছেন যে আপনি হয়তো খোলা মনে সাদা মনে সেই ক্ষমাটি ঘোষণা করতেই চেয়েছেন, কিন্তু পরে যখন আপনার দলের লোকেরা বা আপনি ফিরে গিয়ে চাপের মুখে সেটি আবার একটু বক্তব্য অন্যরকম করছেন। বিষয়টি কি ঠিক? মোটেই না, আমি মোটেই না। আমার বক্তব্য টুইস্ট করা হয়েছিল, সেটাকে আমি ক্লিয়ার করেছি। কোনো চাপও ছিল না আমার উপরে, এবং আমি এখানে কোনো হীনমন্যতায় ভুগিনি। আমি যা ভালো মনে করেছি খোলা মনে সেটি বলেছি। আচ্ছা, আরেকটি প্রশ্ন আসতে চাই, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেটি নিয়ে আমি সরি একটু আপনাকে ইন্টারাপ্ট করব। আপনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা রাজনীতি করুক, এটা আমি চাই। জি, আগে আওয়ামী লীগকে ডিসিশন নিতে হবে তারা আসলেই রাজনীতি করবে কিনা, তারা আসলেই রাজনীতি চায় কিনা। কারণ তারা যখনই ক্ষমতায় গিয়েছে তখন তো তারা রাজনীতির বাইরে চলে গেছে। প্রথম পিরিয়ডে শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় তো তিনি বহুদলীয় গণতন্ত্রকে একদম শেষ করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছেন। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে সেই জিনিসটাই এস্টাবলিশ করার চেষ্টা করছে। এবারও তারা কিন্তু সে পথেই হাঁটছিল, এবং তাদের নেতারা বলতেন যে আমরা বাকশালের চেতনা অন্তরে ধারণ করি। সাংঘাতিক কথা। বাকশালের চেতনা যদি ধারণ করেন তো আওয়ামী লীগের নামে রাজনীতি করেন কেন? তাইলে তো তাদের সাহস করে বাকশালের নামেই রাজনীতি করতেন, দেখতেন যে জনগণ তাদেরকে কিভাবে রিসিভ করে। সেটা তো তারা করেননি। এই জন্য আওয়ামী লীগ আদৌ রাজনীতি করবে নাকি ফ্যাসিজম করবে, আগে আওয়ামী লীগ ডিসিশন নেয়। আচ্ছা, এই প্রসঙ্গে আমি একটু জানতে চাই, 96 সালে যখন বিএনপির বিরুদ্ধে আপনারা তত্ত্বাবধায়ক সরকার কায়েম করার জন্য আন্দোলন করছিলেন, তখন কি আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়ে রাজনীতি করেছিলেন? না না, আমরা কোনো জোট গঠন করিনি। তবে মাঝে মধ্যে তাদের সাথে আমাদের যৌথ সভা হয়েছে, কিন্তু কোনো জোট আমরা করিনি। আর সেই ইস্যুটাও দেখেন, সেটা ছিল কেয়ারটেকারের ইস্যু। আগামীতে যদি আরো একটি যৌক্তিক ইস্যু আপনাদের সামনে আসে, আপনারা আওয়ামী লীগকে সাথে নিয়ে এরকম করবেন কিনা? না, আমরা আওয়ামী লীগকে সাথে নেইনি। আওয়ামী লীগ আমাদের ইস্যুতে এসে পরে শরিক হয়েছে, এবং শরিক হইতে গিয়ে তারা আমাদের ইস্যু হাইজ্যাক করতে চাইলেন। স্বয়ং শেখ হাসিনা বলে ফেললেন যে এটা তার মানুষ, মানে তার ব্রেইনের প্রোডাক্ট, ব্রেইন চাইল্ড এই কেয়ারটেকার সরকার। মানুষ হাসলো এটা নিয়ে, যে এর 2 বছর আগে জামাত ইসলামের পক্ষ থেকে আব্বাস আলী খান অন বিহাফ অফ প্রফেসর গোলাম আজম, তিনি কিন্তু এই কেয়ারটেকারের ফর্মুলা জাতির সামনে উত্থাপন করেছিলেন একটা জনসভার মাধ্যমে। আওয়ামী লীগ 2 বছর পরে এসে বলে যে এটা তাদের আবেগ। আমরা হাসলাম। তা আওয়ামী লীগের এইরকম ক্রেডিট হাইজ্যাক করার আরো বহু ইতিহাস আছে, সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমরা দর্শকদের যে প্রশ্ন করেছিলাম সেটি আসলে আপনি এখন মিস ইন্টারপ্রিটেশন বলছেন, সেই মিস ইন্টারপ্রিটেশন থেকে আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের জুলুম সম্প্রতি দল হিসাবে ক্ষমা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, জামায়াতের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 73% দর্শক মনে করছেন যে না, এটি সঠিক নয়। শতকরা 27% দর্শক মনে করছেন যে কিন্তু আপনার প্রশ্ন, আমি যদি বলি বিনয়ের সাথে, যে আপনার প্রশ্নটাই তো সঠিক হয় না। না, সেটি তো আমরা আপনার বক্তব্যে পরিষ্কার হলাম যে আমাদের প্রশ্ন সঠিক হয় নাই। তবু যেহেতু যে প্রশ্নটি করেছিলাম, আবার দেন একটু দেখি তারা কি বলে। হ্যাঁ, না ঠিক আছে, আমরা আবারও নিশ্চয়ই এটি আবার জানতে চাইবো, যে আমরা আরেকটি করব যে এটি আসলে উনার বক্তব্য নয়, বা উনার বক্তব্যকে একটু মোচড় দেওয়া হয়েছে, যেটি ডক্টর শফিকুর রহমান। একটু না, ভালোই মোচড় দেওয়া হয়েছে, একটু না। কিন্তু এটি সবাই দলবদ্ধভাবে এই মোচড়টি কেন দিল বা দিতে পারলো বলে আপনার মনে হয় ডক্টর শফিকুর রহমান? আমাদেরকে সবাই খুব ভালোবাসে, তো এই জন্য আমাদের নিয়ে কসলাইতেও ভালোবাসে। আপনাদের সবাইকে ভালোবাসে, কসলাইতেও ভালোবাসে। আচ্ছা, এটি একটু জানতে চাইবো যে আপনার কাছে, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে। আপনি জানেন যে সমন্বয়কেরা জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন, তারা রাজনৈতিক দল প্রতিষ্ঠার দিকেই যাচ্ছেন বলে মনে হচ্ছে। বিএনপি এর মধ্যে বিষয়টি স্পষ্ট করেছে যে তারা এটি ভালোভাবে দেখছে না। আপনাদের দল কিভাবে দেখছে? আসলে তারা এখনো বলে নাই যে তারা দল গঠন, একবার বলেছিল 2 মাসের মাঝে একটা দল গঠন করবে। পরবর্তী পর্যায়ে তাদের সমন্বয়করা আবার বলেছে যে না, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। আর নাগরিক কমিটি গঠনের ব্যাপারে তারা উদ্দেশ্য বলেছে যে আমরা এটা কোনো দল নয়, কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়, বরঞ্চ সরকারকে বিভিন্ন দিক থেকে আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব, যাতে কোনো সরকার ডাইনেভাবে ডেভিয়েট হতে না পারে। তারা যদি এতটুকুতে থাকে তাইলে আমার কোনো মন্তব্য নাই। আপনি যদিও বলেছেন, কিন্তু আপনাকে পেলাম বলে প্রশ্ন করেই রাখি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অবস্থান কি, বা আপনি কি মনে করেন, কি মনে করছেন থাকা উচিত? একেবারেই স্পষ্ট। জি, আপনার এই সময় একটা প্রশ্ন এসেছে বলে নিশ্চয়ই আপনি এই প্রশ্ন করছেন। জি, আমরা সাথে সাথেই কিন্তু আমাদের পক্ষ থেকে এটা ক্লারিফাই করেছি, এবং আশা করি আপনি সেটা জানেন। আচ্ছা, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে আবার একটু বলে দিতেন, দর্শকদের অনেকেই প্রশ্ন করছেন। আমরা যেটা বলেছি যে একজন
সাবেক সেনা অফিসার, ঊর্ধ্বতন সেনা অফিসার, যিনি 8 বছর তিনি আয়নাগরে ছিলেন, মজলুম ছিলেন। তিনি একটা ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দুটো কথা বলেছেন, একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে। তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য, আমাদের প্রতিনিধিত্ব নয়, এবং তিনি কোনো পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন। তবে হ্যাঁ, তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলিম মানুষ, এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ছিলেন সেই কারণে। তো এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ। এটা আমি না শুধু, এটা গোটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতি বা ইয়ে করে, কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয়।